Okay, thank you. Thank you everyone for joining our machine learning technique class. আশা করি সবাই ভালো আছেন। আমাদের ঈদের ছুটির পরে আমরা প্রথম ক্লাস করছি। আমরা ঈদের আগে মানে মিড টার্মে আমাদের যে সিলেবাসটা ছিল এটা যদি একটু রিভিউ করি, আমরা আসলে কি কি টপিক কভার করছি মিড টার্ম পর্যন্ত, তাহলে আমাদের একটু সুবিধা হবে। কেউ একজন বলতে পারবেন যে আমরা মিডের আগে কি কি টপিক আসলে আলোচনা করেছিলাম? এনিওয়ান? স্যার ফার্স্ট ছিল ইন্ট্রোডাকশন টু এমএল, মেশিন লার্নিং এর ইন্ট্রোডাকশন ছিল। তারপর হচ্ছে আমাদের মানে ক্লাস্টারিং এবং হচ্ছে কেএনএন বা হচ্ছে মানে ক্লাসিফিকেশন আর হচ্ছে ক্লাস্টারিং, এই দুটার সম্পর্কে মানে পড়ানো হয়েছিল। পরে ক্লাসিফিকেশন থেকে ডিসিশন ট্রি পড়ানো হয়েছিল। আর ক্লাস্টারিং সবগুলো পড়ানো হয়নি, কে কে নিয়ারেস্ট বা কে মিন এগুলো কিছু করা হয়নি। ডিসিশন আর ট্রি আর ডিসিশন ট্রির পর আমরা হচ্ছে হ্যাঁ নেপ বাইস পর্যন্ত পড়ছিলাম। নাইপ বেস, তারপরে মডেলের ভিতরে আমরা দুটো মডেল আসলে পড়েছি, ডিসিশন ট্রি আর নাইপ বেস, তাই না? জি ওকে ওকে, ডিসিশন ট্রি নাইপ বেস এগুলো এগুলো তো মেশিন লার্নিং মডেল, তাই না? তো এগুলো কি ধরনের মডেল? স্যার এর ক্লাসিফিকেশন এগুলো হ্যাঁ, স্যার ক্লাস কি ধরনের এগুলো লার্নিং এর জন্য আমরা এই মডেলগুলো ব্যবহার? সুপারভাইজের মধ্যে পড়ে স্যার, এগুলো হচ্ছে লেভেল ডাটার প্রয়োজন। সুপারভাইজড লার্নিং এর ভিতরে পড়ে, রাইট? জি স্যার। সুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমার ডেটাগুলো লেভেলড করা থাকে আর কি। ওকে ফাইন, তাহলে এই মডেলগুলো আমরা দুটো মডেল দেখেছি, কিন্তু এরকম সুপারভাইজড লার্নিং এর জন্য কিন্তু আরো মডেল আছে, যেমন কে নিয়ারেস্ট নেবার আছে, তারপর সাপোর্ট ভেক্টর মেশিন আছে, তারপর আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক আছে। এই এই এরকম আরো অনেক মডেল আছে যেগুলো সুপারভাইজ লার্নিং এর জন্য ব্যবহৃত হয়। তো এর আরেকটা আছে আনসুপারভাইজ লার্নিং, সেটার জন্য আবার ডিফারেন্ট মডেল আছে। তো আমার ডেটার উপরে ডিপেন্ড করবে আমি আসলে কোন ধরনের লার্নিং মডেলগুলো অ্যাপ্লাই করব, সুপারভাইজ না আনসুপারভাইজড। সেটা কিরকম, যেমন ডেটার যদি লেভেল করা থাকে তাইলে আমরা আসলে সুপারভাইজ লার্নিংটা ব্যবহার করব, আর যদি লেভেলড করা না থাকে তাহলে সেক্ষেত্রে আমরা আনসুপারভাইজ লার্নিং ব্যবহার করব। ওকে, তাহলে আমরা আর একটা মডেল আজকে দেখব, খুবই গুরুত্বপূর্ণ একটা মডেল, এবং এটা প্রচুর এখন ব্যবহৃত হচ্ছে, সেটা হলো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক। ঠিক আছে, এই মডেলটা আমরা আজকে শুরু করব এবং আমরা একটু বোঝার চেষ্টা করব যে এই মডেলের বেসিক প্রিন্সিপালটা কি, কিভাবে কাজ করে, এটার প্যারামিটার গুলো কি কি আছে সেগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক এখন খুবই পপুলার একটা মডেল, বিশেষ করে এটা লার্জ ডেটা সেট নিয়ে আসলে খুব ভালো পারফর্ম করতে পারে, এবং হিউজ অ্যামাউন্ট অফ অ্যাট্রিবিউট যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এই মডেলগুলো খুবই কাজে লাগে। তো এগুলোর আবার এখন অনেক ভেরিয়েন্ট বের হয়েছে। তো আমরা বেসিকটা দেখব কিভাবে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেলটা কাজ করে। তো আমি আমার স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। ফুল স্ক্রিন হলো
আচ্ছা, এইখানে যে স্লাইড গুলো আছে সেটা তো মিচেল, হ্যান এন্ড কেম্বার একটা বই আছে, বইয়ের উপরে স্লাইড এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক বা এএনএন, সংক্ষেপে আমরা এটাকে এএনএন বলি। এটা আসলে এই মডেলটার ইন্সপাইরেশনটা আসলে কোথা থেকে আসছে? মডেলটার ইন্সপাইরেশনটা আসছে আমাদের হিউম্যান ব্রেইন থেকে, তাই না? আমরা জানি যে আমাদের হিউম্যান ব্রেইনে নিউরন আছে এবং একটা নিউরন আর একটা নিউরনের সাথে কমিউনিকেট করে কোনো একটা পার্টিকুলার প্রবলেম সলভ করে বা কোনো একটা বিষয়ে ডিসিশন নেয়। হ্যাঁ, যখন আমরা কোনো বিষয়ে ডিসিশন নিতে চাই বা কোনো জিনিস নিয়ে চিন্তা করি তখন আমাদের ব্রেইনের ভিতরে নিউরনগুলো একটা আর একটার সাথে কমিউনিকেট করে একটা কনক্লুশনে আসে। তো আমাদের ব্রেইনে কতগুলো নিউরন আছে বলতে পারবেন? Sir, 100 billion? সরি, Sir, 100 billion or 85 billion? ট্রিলিয়ন না, এটা বিলিয়ন। Billion, sir. Yes, sir. হ্যাঁ, অ্যারাউন্ড 80 বিলিয়ন এরকম আছে। 80 বিলিয়ন নিউরন আছে, কিন্তু আমাদের ব্যবহার আমরা করতে পারি কিন্তু খুবই সামান্য। ঠিক আছে, মানে 85 বিলিয়ন নিউরন কিন্তু আমরা আসলে ব্যবহার করি না, বা খুবই সামান্য একটা অংশ এখান থেকে ব্যবহার করি বা করতে পারি। হ্যাঁ? তো আমাদের এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা ইন্সপায়ার হয় আমাদের হিউম্যান ব্রেইন থেকে আর কি। তো হিউম্যান ব্রেইন নিয়ে যখন হিউম্যান ব্রেইনটা কিভাবে কাজ করে, হিউম্যান ব্রেইনে আমাদের নিউরন আছে এবং বিভিন্ন এক্সিয়ন আছে, আপনারা জানেন বায়োলজি যারা করেছেন। তো একটা নিউরন যখন অ্যাক্টিভেট হয় তখন সেটা এক্সিয়নের মাধ্যমে তার ইনফরমেশনটা আর একটা নিউরনের কাছে যায় এবং তখন সেই নিউরনটা অ্যাক্টিভেট হয় এবং নির্দিষ্ট একটা এনার্জি হইলেই অন্য নিউরনটা অ্যাক্টিভেট হতে পারে। ঠিক আছে, মানে স্টিমুলেশনের মাত্রাটা যদি আহ, আহ, ওই লেভেলের না হয় তখন কিন্তু আবার নিউরন গুলো ইয়ে হয় না, কাজ করে না বা স্টিমুলেটেড হয় না। তো যখন আমরা কোনো বিষয় নিয়ে অনেক এক্সাইটেড থাকি তখন কিন্তু আমাদের ব্রেইনটা খুব ভালো কাজ করে। কিন্তু কোনো জিনিস যখন আমার কাছে ভালো লাগে না তখন কিন্তু এটা এই বিষয়ে ডিসিশন নেওয়াটা আমার জন্য ইফেক্টিভ হয় না বা ফ্রুটফুল হয় না বা আমি নিতে পারি না। সেটাই এরা বলেছে, অ্যালগরিদমস দ্যাট ট্রাই টু মিমিক দ্য ব্রেইন, মানে ব্রেইন যেভাবে কাজ করে এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক মডেল এটাও একইভাবে কাজ করে। বুঝতে পারছেন? এবং ম্যাসিভলি প্যারালাল, এবং এটা প্যারালালি কাজ করতে পারে। ডিস্ট্রিবিউটেড সিস্টেম মেড আপ অফ সিম্পল প্রসেসিং ইউনিটস, নিউরনস। Synaptic connection strengths among neurons are used to store the acquired knowledge. তার মানে আমাদের যে নলেজটা আমরা নিচ্ছি সেটা আবার সিনাপটিক কানেকশনের মাধ্যমে সেটা স্টোর করা হচ্ছে। Knowledge is acquired by the network from its environment to a learning process. নলেজটা কখন আসে? যখন এই নেটওয়ার্কের মধ্যে দিয়ে যখন কোনো একটা লার্নিং প্রসেস হয় তখন ফাইনালি যে ডিসিশনটা আমরা নেই সেটাই মূলত আমাদের নলেজ, বা যে ডিসিশনটা নিতে আমরা সমর্থ হই সেটা হলো আমাদের নলেজ। একটু যদি আমরা হিস্ট্রিতে যাই, এটার শুরুটা আসলে কবে থেকে? তো যদিও আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক কম্পিউটার আবিষ্কার হওয়ার পর থেকে আমরা আলোচনা করছি, কিন্তু এটার কনসেপ্টটা কিন্তু আরো অনেক আগের। যেমন মানে 1800 সালের শেষের দিকে নিউরাল নেটওয়ার্ক অ্যাপিয়ার্স অ্যাজ অ্যান অ্যানালজি টু বায়োলজিক্যাল সিস্টেম। ঠিক আছে, তখন থেকেই মানুষ আসলে চিন্তা করতে শুরু করে যে নিউরাল নেটওয়ার্ক হইতে পারে যেটা বায়োলজিক্যাল যে নিউরাল নেটওয়ার্ক আছে সেটার মতোই।
এবং প্রথম যে নিউরাল নেটওয়ার্ক আবিষ্কার হয় সেটা হলো 1960 থেকে 70-এর দশকে, যখন আসলে কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে মানুষ, সায়েন্টিস্টরা চিন্তা করতে থাকে যে কম্পিউটার আবিষ্কার হওয়ার পরে তারা চিন্তা করতে থাকে যে কম্পিউটারগুলো একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারে কিনা। তো তখন তারা একটা এরকম 4টা না 5টা কম্পিউটার মিলিয়ে তারা একটা ইয়ে করে, একটা নেটওয়ার্কের মতো বানায় আর কি। ঠিক আছে? এবং তারা মেসেজ ট্রান্সফার করে একটা কম্পিউটার থেকে মেসেজ, নেটওয়ার্ক বানিয়ে মেসেজ ট্রান্সফার করে ওইটা আর একটা কম্পিউটারে রিসিভ করে। মানে তখনও ইমেল টিমেল এগুলো কিছু আবিষ্কার হয় না, ইন্টারনেট এগুলো কিছু আবিষ্কার হয়নি, বুঝতে পারছো? ফিজিক্যাল নেটওয়ার্ক বা লোকাল এরিয়া আমরা বলতে পারি, কিংবা একটা রুমের ভিতরে কয়েকটা কম্পিউটার নিয়ে। ঠিক আছে, এটা একটা সিম্পল নিউরাল নেটওয়ার্ক, এটা তখন ইয়ে হয়। কিন্তু এটার ভিতরে অনেক লিমিটেশন ছিল। আহ, এটার ভিতরে লিমিটেশন হলো এটা আমি বাইরের কাউকে পাঠাতে পারতাম না আর কি। যেমন ইন্টারনেট বা রিমোট যদি কাউকে পাঠাতে চাই তখন সেটা সম্ভব ছিল না আর কি। Okay? এবং 1986 সালে যখন ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম আবিষ্কার হয়, আহ, তখন আসলে এটার পপুলারিটি আরো বেড়ে যায় নিউরাল নেটওয়ার্কের। ঠিক আছে, নিউরাল নেটওয়ার্ক হ্যাভ এ রিসার্জেন্স ইন পপুলারিটি যখন ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম আবিষ্কার হয়। ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদমটা কি আপনারা বুঝেন? শুনেছেন স্যার। এই টার্মটা? পরিচিত? হ্যাঁ বলেন। না স্যার, না স্যার, পরিচিত না। আচ্ছা, নিউরাল নেটওয়ার্কের মূল ভিত্তিটাই হলো এই ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম। এটা কি? এটা ইটস এ কাইন্ড অফ অ্যালগোরিদম যেটা কন্টিনিউয়াসলি ইমপ্রুভ করতে পারে। এনভায়রনমেন্ট থেকে ফিডব্যাক নিয়ে সে ইমপ্রুভ করে আবার পুনরায় কোনো একটা অপারেশন চালায়, তারপর আবার ওইটার ফিডব্যাক, রেজাল্ট বা আউটপুট এর উপর বেস করে যদি আউটপুট স্যাটিসফ্যাক্টরি না হয় আবার সে তার প্যারামিটার গুলো চেঞ্জ করে আবার অপারেশন চালায়। এইভাবে সে কন্টিনিউয়াস করতে থাকে যতক্ষণ না তার স্যাটিসফ্যাক্টরি একটা আউটপুট মডেলটা দিতে পারছে। ঠিক আছে, এটাকে ব্যাক প্রপাগেশন বলে। এবং আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মূল ভিত্তিটাই কিন্তু এই ব্যাক প্রপাগেশন অ্যালগোরিদম। এবং আমরা দেখবো যে এখানে অনেক লেয়ার থাকে এবং মাল্টিপল লেয়ারের কাজগুলোই আসলে এটা তার পারফরমেন্সটাকে ওভার দ্য টাইম ইমপ্রুভ করা যায় কিনা সেটা এনশিওর করে। কিন্তু এই ব্যাক প্রপাগেশন একটু বারবার এই কাজটা করার জন্য এটা কিন্তু কম্পিটিশনালি এক্সপেন্সিভ। কম্পিটিশনালি এক্সপেন্সিভ কথার অর্থ কি? কম্পিটিশনাল এক্সপেন্সিভ কথার অর্থ হলো এটা প্রচুর কম্পিটিশনাল পাওয়ার নেয়। তার মানে এটার প্রসেসিং পাওয়ার, তারপরে মেমোরি, এটার রিকোয়ারমেন্ট অনেক বেড়ে যায় আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের। বুঝতে পারছেন? অন্যান্য মডেলগুলোর তুলনায়, যেমন ডিসিশন ট্রি বা নাইভ বেস এগুলো থেকে এটার টাইম রিকোয়ারমেন্টটা বেশি হয়। ওকে, আমরা যদি অ্যাপ্লিকেশন গুলো একটু দেখি যে আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা কোথায় অ্যাপ্লাই হয়। প্যাটার্ন রিকগনিশন, ফাংশন অ্যাপ্রক্সিমেশন, অ্যাসোসিয়েটিভ মেমোরি, এই জায়গাগুলোতে অ্যাপ্লাই হয়। এবং যে কোনো সুপারভাইজ লার্নিং এ আমরা আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারি। বিশেষ করে ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে এখন নিউরাল নেটওয়ার্ক হেভিলি ইউজ হচ্ছে। ইমেজ প্রসেসিং আপনারা জানেন যেগুলো হাইলি কম্পিটিশনালি ইন্টেন্সিভ অ্যাপ্লিকেশন যেগুলো আছে, ওয়েদার ফোরকাস্টিং, ইকোনমিক ফোরকাস্টিং, এই বিষয়গুলোর জন্য নিউরাল নেটওয়ার্ক আসলে ব্যবহৃত হয়। তো নিউরাল নেটওয়ার্কের আরো কিছু প্রপার্টি এখানে আছে, যেমন ইনপুটস আর ফ্লেক্সিবল। তার মানে যেমন আমরা যখন ডিসিশন ট্রি অ্যাপ্লাই করেছি বা নাইভ বেজ অ্যাপ্লাই করেছি তখন আমাদের ডেটা, আমরা যে ডেটা সেট নিয়ে কাজ করেছি সেই ডেটা সেট গুলো কিন্তু ক্যাটাগরিক হইতে হয়, তা নাহলে আমরা ওই মডেলগুলো ব্যবহার করতে পারি না। তাই না? যেগুলো কন্টিনিউয়াস ডেটা,
সেগুলোকে আবার আমরা ডিসক্রিটাইজ করে সেটাকে ক্যাটাগরি করি, তারপরে মডেল অ্যাপ্লাই করি। আপনাদের মনে আছে কিনা আমি জানি না। হ্যাঁ, কিন্তু নিউরাল নেটওয়ার্কের ক্ষেত্রে কিন্তু তা না, এটা কিন্তু যে কোনো রিয়েল ভ্যালু মানে যে কোনো কন্টিনিউয়াস ভ্যালুর উপরেই কিন্তু এ কাজ করতে পারে, হাইলি কোরিলেটেড অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট। টার্গেট ফাংশন মে বি ডিসক্রিট ভ্যালুড রিয়েল ভ্যালুড অর ভেক্টরস, মানে টার্গেট ফাংশনটা ডিসক্রিট ভ্যালু হতে পারে, রিয়েল ভ্যালু হতে পারে, তার মানে ক্যাটাগরিও হতে পারে, আবার কন্টিনিউয়াসও হতে পারে। কোনো মানে অসুবিধা নেই। দুইটা মিক্স থাকলেও সে তার মডেল চালাতে পারবে, এটা সহই নাকি হচ্ছে কোনটাকে কনভার্ট করে নেয়? না, সে এটা করতে পারবে, ঠিক আছে, যেটারই যেভাবেই থাকুক না কেন এ আসলে কাজ করতে পারবে, ঠিক আছে, কনভার্ট না করেই সে কাজ করতে পারবে। বুঝতে পারছেন? এটাই। কিন্তু সাধারণত জি যদি স্যার। আমরা ইয়ে হয় ক্লাসিফিকেশন বা সুপারভাইজ লার্নিং হয়, তাহলে আমরা সাধারণত ওইটা আসলে ক্লাসটা আগে ঠিক করে তারপরে আমরা করি আর কি। মানে মানে অনেক বেশি হলেও পারবে ক্লাস, মনে করেন যে আমরা সাধারণত 2টা ক্লাস কিংবা 4টা ক্লাস এইভাবে নিয়ে করেছি, কিন্তু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কে মনে করেন 10টা 20টা 50টা ক্লাসও যদি থাকে, 100টা ক্লাসও যদি থাকে, সে কিন্তু খুব সহজে এটা করতে পারবে। বুঝতে পারছেন? কোনো অসুবিধা নেই। রেজিস্ট্যান্ট টু এরর্স ইন দ্য ট্রেনিং ডেটা, তার মানে ট্রেনিং ডেটা যদি কোনো এরর থাকে তাহলে সে আসলে ওইটাকে আহ, মানে ইয়ে করে মানে ডেটাটাকে সলভ করে, এররটা সলভ করেই সে আসলে মডেলটা ইয়ে করে, কনস্ট্রাক্ট করে। যেমন রেজিস্ট্যান্ট টু এরর, তার মানে যদি আমার ডেটাতে কোনো এরর থাকেও আহ, সে ব্যাক প্রপাগেশনের কারণে সে কিন্তু ওই এররটা ওভারকাম করতে পারে এবং ওভারকাম করে ফাইনাল মডেল সে দিতে পারে, ঠিক আছে, এবং যার কারণে এটা ট্রেনিং টাইমটা লং, ট্রেনিং টাইমটা অনেক বেশি লাগছে, কারণ সে ওই বারবার এটাকে আউটপুট অনুযায়ী সে ওইটাকে বারবার করছে, রিভাইজ করছে তার ইয়েটা, মডেলটা। ট্রেনিং টাইমটা লম্বা হলেও তার ইভালুয়েশনটা কিন্তু ফাস্ট, মানে যখন আমার মডেলটা তৈরি হয়ে যাবে তখন আমি যখন ক্লাসিফাই করব কোনো ইনস্ট্যান্স গুলো, যখন আমি ক্লাসিফাই করব তখন সে খুব ওইটা ফাস্ট করতে পারবে। কিন্তু তারা যে আহ, এই মডেলটা যে ফাংশন গুলোর উপরে ভিত্তি করে আসলে তৈরি হয়, সেই ফাংশন গুলো একটু ডিফিকাল্ট হয় ইন্টারপ্রেট করার জন্য। মানে মনে করেন যে আপনার ডেটা সেটটা তো হিউজ, এবং তার ওইখান থেকে যে মডেলটা পাইলেন এবং সেখান থেকে যে রেজাল্টটা আসলো, সেই রেজাল্টটা ইন্টারপ্রেট করাটা ডিফিকাল্ট হয়, কারণ এই আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মডেলটা অনেক কমপ্লেক্স হয়, কমপ্লেক্স হওয়ার কারণে তার যে আউটপুটটা সেটা ডিসক্রাইব করাটা ডিফিকাল্ট হয়। যার কারণে এখন কিন্তু আবার আর একটা রিসেন্ট একটা টপিক আসছে, সেটা হলো এক্সপ্লেইনেবল এআই। আপনারা নাম শুনেছেন কিনা আমি জানি না, এক্সপ্লেইনেবল এআই, এই নাম শুনেছেন আপনারা? না স্যার, শুনি নাই স্যার এটা। এইটা হলো আমি যে আউটপুটটা পাচ্ছি মেশিন লার্নিং মডেল থেকে, সেই আউটপুটটা কিভাবে আসলো সেটাকে আবার এক্সপ্লেইন করা। বুঝতে পারছেন? মনে করেন যে আপনার একটা বিজনেস আছে এবং সেই বিজনেস আপনি 5 বছর কিংবা 10 বছর রান করছেন, কিন্তু বিজনেসে কোনো প্রফিট নেই। তো এই যে 5 বছর কিংবা 10 বছরের ডেটা আপনার কাছে আছে, সেই ডেটার উপরে আপনি নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করলেন, অ্যাপ্লাই করে সেখানে মনে করেন অনেক প্যারামিটার আছে, অনেক প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলোর উপরে ডিপেন্ড করে সে একটা আউটপুট দিল কিংবা কোনো ডিসিশন দিল যে আপনার ব্যবসায় প্রফিট না হওয়ার কারণ হলো একটা পিকুলিয়ার একটা কারণ দিল, যেটা সরাসরি আপনার ডেটার সাথে হয়তো কানেক্টেড না। এখন সাধারণত কি হয়, পিকুলিয়ার একটা আউটপুট দিলে বিশ্বাস করতে অসুবিধা হয়, তাই না, যে এটা কিভাবে হইতে পারে, এটার কারণ এটা কিভাবে হইতে পারে, তাই না? যেমন মনে করেন যে আহ, কিছুদিন আগে আমাদের কি হইলো, সূর্যগ্রহণ হলো না সে আমেরিকায়, জি স্যার। সূর্যগ্রহণই তো বলে নাকি,
জি জি হ্যাঁ, স্যার, সোলার এখন এক্লিপস ছিল। সোলার এক্লিপস, হ্যাঁ। সোলার এক্লিপসটা যে হইল, এখন আমেরিকায় সায়েন্টিস্টরা, এফবিআই, তারা কিন্তু একটা ইনভেস্টিগেশন কমিটি করছে যে এটা কেন হচ্ছে আর কি, তাই না? কেন এই সোলার এক্লিপসটা হওয়ার পিছনে কারণটা কি? তো এখন এটা অনেক কিছু হইতে পারে এটার কারণ হয়। এখন মনে করেন যে এটার কারণ হিসেবে আমি নিউরাল নেটওয়ার্ক মডেল অ্যাপ্লাই করলাম, এবং সেই মডেলটা আমাকে কারণ দেখাইলো হলো আহ, মনে করেন যে আমরা প্রচুর গাছ কেটে ফেলছি। এটা কিন্তু আমি বানিয়ে বলছি, জাস্ট বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? আমরা প্রচুর গাছ কেটে ফেলছি, যার কারণে সোলার এক্লিপস হচ্ছে, ঠিক আছে? কিন্তু আপাত দৃষ্টিতে সবার কাছে কি মনে হবে? এটা পাগল, তাই না? গাছ কাটার কারণে কেন সোলার এক্লিপস হবে, তাই মনে হয় না? জি স্যার। কোনো সম্পর্ক মানে ডাইরেক্ট কোনো রিলেশন আমি দেখাতে পারি না, কিন্তু এক্সপ্লেইনেবল এআই কি করে, ওই মডেলটা কিভাবে এই আউটপুটে আসলো, কিভাবে এই ডিসিশনে আসলো যে গাছ কাটার কারণে সোলার এক্লিপস হচ্ছে, সেটা সে এক্সপ্লেইন করে দিবে। সেই কানেকশনটা সে ধরিয়ে দিবে যে এইটার গাছ কাটার কারণে এই প্রবলেমটা হচ্ছে, সেই প্রবলেমের কারণে এই প্রবলেমটা হচ্ছে, ওইটার কারণে আলটিমেটলি পৃথিবীর ঘূর্ণনের সমস্যা হচ্ছে, এবং সেটার কারণে সোলার এক্লিপস হচ্ছে, এবং ভবিষ্যতে এটা এই সময়কালটা দীর্ঘ হইতে পারে। মানে সোলার এক্লিপস এবার কত সেকেন্ডের জন্য যে মনে হয় ছিল, ভবিষ্যতে এটা আরো বেশি সময় ধরে সোলার এক্লিপসটা হতে পারে। মানে এইভাবে একটা এক্সপ্লানেশন দিল। এটা বুঝতে পারছেন বিষয়টা? মানে বিষয়টা আপাত দৃষ্টিতে কেউ কারোর পক্ষে এটা এক্সপ্লেইন করা সম্ভব না, ধরা সম্ভব না, কিন্তু আবার এক্সপ্লেনেবল এআই এর কাজই হলো আরো কিছু মডেল ব্যবহার করে এটা বের করা যে কিভাবে এটা হইল, সে যে ডিসিশনটা দিচ্ছে মডেলটা কিভাবে ডিসিশনটা দিচ্ছে, রিলেশনটা কি, বুঝতে পারছেন? যার কারণে এখানে লিখছে the function produced can be difficult for humans to interpret. Okay. When to consider neural networks. কখন আমরা নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করব সেটা কিছু সিনারিও আছে। ইনপুট ইজ হাই ডাইমেনশনাল। হাই ডাইমেনশনাল কথার অর্থ কি? মানে এটা কি ওয়ান কাইন্ড অফ ডাটাই যে খালি ইনপুট নিবে, যেমন ক্যাটাগরি বাস এই টাইপ না, কয়েক টাইপের বিভিন্ন ধরনের ডাটা সে নিতে পারে, এরকম কিছু? হাই ডাইমেনশন মানে হলো এখানে অ্যাট্রিবিউটের সংখ্যা অনেক বেশি। ও আচ্ছা। ডাইমেনশন বলতে এখানে নাম্বার অফ অ্যাট্রিবিউট বুঝিয়েছে। ওকে। জি স্যার। আর ইনপুটটা কি? আউটপুট। ইনপুট। স্যার হাই ডাইমেনশন সেটাই বললেন না? না, আমরা জানি যে আমাদের ডেটা সেটে দুই ধরনের অ্যাট্রিবিউট থাকে, একটা হলো ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট আর একটা হলো ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট, তাই না? ইন্ডিপেন্ডেন্ট। জি স্যার। জি স্যার। ইনপুটে কোন অ্যাট্রিবিউট ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট? স্যার ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট বেশি হইতে হবে না স্যার? না, ইনপুট বলতে এখানে ইন্ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট বুঝতে পারছেন? আর আউটপুট যেটা ডিপেন্ডেন্ট অ্যাট্রিবিউট। ওকে। ডিপেন্ডেন্ট। ওকে, তাহলে ইনপুট ইজ হাই ডাইমেনশনাল, ডিসক্রিট, র ভ্যালিড। আউটপুট ইজ ডিসক্রিট অর রিয়েল ভ্যালিড।
আউটপুট ইজ এ ভেক্টর অফ ভ্যালুস, মানে আউটপুট ভেক্টর হইতে পারে। পসিবলি নয়েজি ডেটা, তারপরে আমার ডেটা যখন নয়েজি হবে তখন আমি নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করবো। কারণ একটু আগে আমরা দেখলাম যে আমার ডেটা যদি এরর থাকে তাহলে নিউরাল নেটওয়ার্ক একটা ভালো মডেল, কারণ সে এরর গুলোকে ওভারকাম করেই কাজ করতে পারে, বা এরর গুলোকে অটোমেটিক্যালি সে কারেক্ট করে নেয়। ঠিক আছে। ফর্ম অফ টার্গেট ফাংশন ইজ আননোন। টার্গেট ফাংশনটা যখন আমাদের কাছে আননোন থাকবে তখন আমরা এটা ব্যবহার করতে পারি। হিউম্যান রিডেবিলিটি অফ দ্য রেজাল্ট ইজ নট ইম্পর্টেন্ট, মানে যখন রেজাল্টটা এক্সপ্লেন করাটা আমার খুব একটা প্রয়োজন হবে না তখন আমি নিউরাল নেটওয়ার্ক ব্যবহার করবো। কেন? কারণ কি? কারণ আমি একটু আগে আমরা দেখলাম যে নিউরাল নেটওয়ার্ক যে রেজাল্টটা দিবে সেটা আসলে ইন্টারপ্রেট করা ডিফিকাল্ট। তো যখন ইন্টারপ্রিটেশনের প্রয়োজন নাই সেই সব ক্ষেত্রে আমরা নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করতে পারি। তো কিছু কি কি সিনারিওতে আমরা করতে পারি, যেমন স্পিচ রিকগনিশন, তাই না, ইমেজ ক্লাসিফিকেশন, ফাইন্যান্সিয়াল প্রেডিকশন, মানে ক্রিটিক্যাল যে সিনারি গুলো আছে এই জায়গাগুলোতে আমরা নিউরাল নেটওয়ার্ক অ্যাপ্লাই করতে পারি। ওকে। তো এখন আমরা আসলে দেখব কিভাবে আসলে একটা নিউরাল নেটওয়ার্ক তৈরি হয়। আমরা একটা সিম্পল নিউরন আসলে কিভাবে কাজ করে সেটা যদি বুঝতে পারি তাহলে আমরা মডেলটা কিভাবে কাজ করে সেটা বুঝতে পারবো। ওকে। আচ্ছা, এইটা শুরু করার আগে আমরা একটা এক্সাম্পল দেই। যে এক্সাম্পলটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে মোটামুটি কনসেপ্টটা ক্লিয়ার হবে। কাইন্ড অফ গেম, এই ধরনের গেম আমরা এর আগে খেলেছি। মনে করেন আপনাকে বলা হলো যে আপনি মনে করেন দুইজন আপনারা গেম খেলছেন, একজন একটা সংখ্যা ধরেছে 1 থেকে 1 to 50 থেকে 50-এর ভিতরে একটা সংখ্যা ধরেছে, মনে মনে ধরেছে আর কি। তো মনে করেন যে আপনারা একজন ধরলেন 27, ওকে, 27 আপনারা ধরলেন, কিন্তু আপনার যে অপোনেন্ট যিনি আছে তাকে ওইটা বললেন না, এবং অপোনেন্টকে আপনি বললেন যে আপনি গেস করেন, আপনি গেস করেন যে আমি যে সংখ্যাটা ধরেছি সেটা কত হতে পারে 1 থেকে 50-এর ভিতরে। ঠিক আছে। তো অপোনেন্ট তখন বলল যে মনে করেন 45। ওকে। তো তখন আপনি তাকে সরাসরি বললেন না যে হয়েছে কি হয় নাই, আপনি জাস্ট একটু হিন্ট দিলেন যে আপনার যেটা ধরেছেন সেটা হলো 27 আর আপনার অপোনেন্ট বলেছে কত, বললো কত বললাম আমরা? 45। ওকে। তখন আপনি বললেন যে ইওর গেস ইজ টু হাই। ওকে। মানে সরাসরি বললাম না 27, বাট বললাম যে ইওর গেস ইজ টু হাই। তো তখন আপনার অপোনেন্ট আরেকটা ভ্যালু গেস করলো। তখন সে বলল যে যেহেতু টু হাই বলছে সেহেতু সে একটু নিচে নামলো আর কি, বললো যে 20। তখন আপনি বললেন যে লিটল লো, তার মানে সে যেটা গেস করছে সেটা তার ধরা সংখ্যাটা থেকে একটু নিচে আছে। তখন সে আর একটু উপরে উঠলো, আহ, সে বলল যে 25, তো কাছাকাছি আসছে। তখন আপনি আবার বললেন যে স্লাইটলি লো, তখন আপনার অপোনেন্ট আবার গেস করলো, সে হয়তো বলল 26। তখন আবার আপনি তাকে হিন্ট দিলেন যে যে লিটল বিট লো, তখন আপনি আরো এক ধাপ বাড়ালেন কিংবা আরেকটু বেশি বাড়ালেন, হয়তো আপনি বললেন যে 29।
তখন আপনি আবার তাকে হিন্ট দিলেন যে লিটল হাই। তখন আপনি আবার নিচে নামালেন। আপনি বললেন যে 27। তখন এটা ম্যাচ করে গেল। আপনি কি বুঝতে পারছেন ইয়েটা, সিনারিওটা? জি স্যার। তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা এই সিমিলারলি একই ওয়েতে কাজ করে। বুঝতে পারছেন? সে কি করে? ইনপুট ভেক্টর মানে হলো তার যত ইন্ডিপেন্ডেন্ট যে অ্যাট্রিবিউট গুলো আছে সেটা হলো ইনপুট প্যারামিটার। এটার সাথে সে একটা ওয়েট মাল্টিপ্লাই করে। ঠিক আছে? ওয়েট। এই ওয়েটটা মাল্টিপ্লাই করে সে একটা ওয়েটেড সাম ক্যালকুলেট করে। সেই ওয়েটেড সামটা একটা অ্যাক্টিভেশন ফাংশনের ভিতর দিয়ে যায় এবং সেটা যখন একটা থ্রেশহোল্ড অতিক্রম করে তখন আপনি একটা আউটপুট পান। ঠিক আছে? এই আউটপুটটা যদি অরিজিনাল আউটপুটের কাছাকাছি না যায় তখন আপনি আবার এটাকে ব্যাক করে এই ওয়েটটা চেঞ্জ করেন, কারণ ডেটা সেট তো আমি চেঞ্জ করতে পারবো না বা ভেরিয়েবল গুলো তো আমি চেঞ্জ করতে পারবো না, তাই না? ইনপুট মানে এক্স এবং আউটপুট ওয়াই, এই দুইটা তো আমি চেঞ্জ করতে পারবো না। আমি কি চেঞ্জ করতে পারবো? এখানে যে ওয়েটটা আমি দিয়েছি, ডব্লিউ প্যারামিটার যেটা, এইটা আমি চেঞ্জ করতে পারবো। তো সে কি করে? এই ফাংশন থেকে যখন একটা আউটপুট পায় এবং দেখে যে এটা অরিজিনাল আউটপুটের সাথে হেরফের হচ্ছে, কম বেশি হচ্ছে, তখন সে পুনরায় এসে আবার এই ওয়েটটা চেঞ্জ করে। ওয়েটটা চেঞ্জ করে আবার ওয়েটের সাম করে এবং অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে আবার যতক্ষণ না এই ফাংশন জেনারেটেড আউটপুটটা অরিজিনাল আউটপুটের কাছাকাছি আসছে ততক্ষণ সে এই কাজটা করতে থাকে। ঠিক যেমন আমরা এই গেমের ক্ষেত্রে দেখলাম কিভাবে সে 27 এটার কাছে পৌঁছালো। বুঝতে পারছেন বিষয়টা? তো আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কটা এভাবে কাজ করে। এখন অ্যাক্টিভেশন ফাংশন কিন্তু অনেক আছে। ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ডেটা, অ্যাক্টিভেশন ফাংশন তোমার সিগময়েড ফাংশন আছে, রেলু ফাংশন আছে, এরকম অনেক ফাংশন আছে। ডিপেন্ডিং অন দ্য নেচার অর প্যাটার্ন অফ দ্য ডেটা এই ফাংশনটা কিন্তু চেঞ্জ হয় এবং আপনি কোন একটা পার্টিকুলার ডেটার জন্য কোন ফাংশনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা কিন্তু আগে থেকে বোঝাটা ডিফিকাল্ট। আপনাকে ট্রায়াল দিয়ে আসলে দেখতে হবে যে এই পার্টিকুলার ডেটার জন্য আমার এই ফাংশনটা অ্যাপ্রোপ্রিয়েট। ওকে? এটাকে আমরা পারসেপট্রন বলছি। তো এইটা হলো একটা নিউরন। ঠিক আছে? এরকম অনেক নিউরন কিন্তু থাকতে পারে। তো হাজার হাজার নিউরন পসিবল। পারসেপট্রন, পারসেপট্রনকে আমরা বলছি বেসিক ইউনিট অফ এ নিউরাল নেটওয়ার্ক। পারসেপট্রন বা নিউরন এটাকে আমরা বলছি নিউরাল, আমরা যে নেটওয়ার্কটা বানাচ্ছি সেটার একটা বেসিক ইউনিট। এটাকে আমরা লিনিয়ার সেপারেটর বলছি। এবং এখানে প্যারামিটার গুলো যেটা আছে, এক্স হলো আমার ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার আর ওয়েট হলো প্রত্যেকটা এক্স এর জন্য একটা করে ওয়েট আছে, যেমন x1 এর জন্য আমার ওয়েট 1 আছে। একটা বায়াস আছে x0, সেটার জন্য আমার ওয়েট w0। ওয়েটেড সামটা আমরা এইভাবে পাচ্ছি। একটা থ্রেশহোল্ড আছে, আমরা যেটা বললাম অ্যাক্টিভেশন ফাংশনটা তখনই কাজ করবে যখন এই থ্রেশহোল্ডটা অতিক্রম করবে। ঠিক আছে? মানে এখানে যে ওয়েটেড সামটা আছে সেটা একটা পার্টিকুলার ভ্যালু না আসা পর্যন্ত আমার এটা কিন্তু কাজ করবে না। এটাকে আমরা থ্রেশহোল্ড বলছি। এই যেটা 1 if y is greater than t আর -1 if y is less than equal to t। তো
-1 মানে সে এটা কাজ করবে না, আর 1 হলো এটা কাজ করবে। অনেকটা আমরা গেমের ক্ষেত্রে যেটা দেখলাম, -1 দিয়ে একটা জিনিস বুঝিয়েছে, +1 দিয়ে একটা জিনিস বুঝিয়েছে। যদি গেসটা টি এর থেকে বড় হয় তাহলে একরকম, গেসটা যদি টি এর থেকে ছোট হয় তাহলে এবং এই মাঝখানে যে আসলে কতবার এই কাজটা হবে এবং কতবার যে এটা মানে ওই যে গেস গুলো যে কতবার আমি করব সেটা কিন্তু আননোন, যার কারণে এটাকে ব্ল্যাক বক্স বলা হচ্ছে। এটা আমরা আগে থেকে জানি না। এটা 3 বার হইতে পারে, 300 বার হইতে পারে, 3000 বার হইতে পারে, উই ডোন্ট নো, বাট ইনপুট অ্যান্ড আউটপুট আর ফিক্সড, জাস্ট ওয়েট গুলো আমার চেঞ্জ হবে, যার কারণে এটা ব্ল্যাক বক্স। মোটামুটি আমার মডেলটা আসলে এরকম থাকে, পারসেপট্রন মডেল। এরকম হতে পারে, আপনি সাইন দিয়ে হতে পারে, এটা ডিপেন্ডিং অন দ্য নেচার অফ দ্য ডেটা, আমার ডেটার প্যাটার্নটার উপরে ডিপেন্ড করে কোন ফাংশনটা আমি ব্যবহার করবো সেটা হচ্ছে। মূলত এটা লিনিয়ার সেপারেটর, সেহেতু আমার লিনিয়ার সেপারেটর মানে এটা কিন্তু নন লিনিয়ার হইতে পারে। সাধারণত y = mx + c আমরা যেটা জানি, তো এটা কিন্তু ওই মডেল থেকে আসছে, y = mx + c, ওই কনসেপ্ট থেকে কিন্তু এই ফর্মুলাটা আসছে। mx, এখানে mটা হলো আমার w, ঠিক আছে, আর x তো আছে, cটা হলো t। এখন আমাদের হলো বেশ কিছু নিউরাল নেটওয়ার্কের টাইপ আছে। টাইপস অফ কানেক্টিভিটি, একটা হলো ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। ফিড ফরওয়ার্ড নেটওয়ার্কের ক্ষেত্রে কি হয়, এটা একমুখী হয়। ইনপুট ইউনিটস আছে, হিডেন ইউনিটস, হিডেন ইউনিটসেই মূলত আমার ওই ওয়েট গুলো ইয়ে করে মাল্টিপ্লাই করে ইয়ে করা হয়, এবং আউটপুট ইউনিটস। আর একটা আছে রিকারেন্ট নেটওয়ার্ক। রিকারেন্ট নেটওয়ার্কে কি হয়, এখানে যখন একটা আউটপুট আসে, আউটপুট গুলো আবার নিজেদের ভিতরে তারা কমিউনিকেট করতে পারে, কমিউনিকেট করে তারা আবার নিজেদের ভিতরে রিভাইজ করতে পারে, হ্যাঁ, যার কারণে এটাকে আমরা রিকারেন্ট নেটওয়ার্ক বলছি। আরো কিছু আছে, সিঙ্গেল লেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক। সিঙ্গেল লেয়ার বলতে এখানে একটাই লেয়ার থাকবে, ইনপুট লেয়ার, আউটপুট লেয়ার। এটা খুবই সিম্পল আর কি। সাধারণত রিয়েল লাইফে আমরা এই ধরনের নেটওয়ার্ক কাজে লাগে না, রিয়েল লাইফ আরো কমপ্লেক্স প্রবলেম সলভ করে, সেখানে অনেক মাল্টি লেয়ার থাকে মূলত। এই যে মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড নেটওয়ার্ক, এখানে আপনার অনেকগুলো লেয়ার থাকে। হিডেন লেয়ার, হিডেন লেয়ার যদি ওখানে একটা দেখিয়েছে, কিন্তু ইট কুড বি মোর দেন ওয়ান। মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড, এখানে অনেকটা মেশ টপোলজি আপনারা করেছেন, ইন্টারকানেক্টেড, ঠিক আছে। এর আগে যেগুলো ছিল এইগুলোর ক্ষেত্রে এটাও ছিল মেশ, মেশ টাইপের ছিল। আর এটা হলো মাল্টি লেয়ার ফিড ফরওয়ার্ড, মাল্টি লেয়ার। তো হ্যাঁ, একই একই, এটা এটা যেটা এটা এটাও এক টাইপের। এখানে একটা লেয়ার ছিল, এখানে দুইটা লেয়ার দিয়ে বুঝিয়েছে, লেয়ার 2, লেয়ার 3। রিকারেন্ট নেটওয়ার্ক একটু আগে আমরা দেখলাম।
অ্যালগরিদম নিউরাল নেটওয়ার্ক অ্যালগরিদমটা কিভাবে কাজ করে? প্রথমে আপনাকে ওয়েট গুলো ইনিশিয়ালাইজ করে নিতে হবে। তারপরে অ্যাডজাস্ট দ্য ওয়েট ইন সাচ ওয়ে দ্যাট দ্য আউটপুট অফ এন ইজ কনসিস্টেন্ট উইথ ক্লাস লেভেলস অফ ট্রেনিং। যেটা আমরা করলাম, অ্যাডজাস্ট দ্য ওয়েট গুলো অ্যাডজাস্ট করে আমরা আউটপুটের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। এবং আমার এখানে টার্গেটটা কি? আমার টার্গেটটা হলো এই যে এরর ফাংশন যেটা আছে এটাকে মিনিমাইজ করা, তাই না? তো এররটা আমরা কিভাবে পাচ্ছি? যদি y ইকুয়াল টু mx প্লাস c হয় তাহলে এররটা এখান থেকে কি আসে? y মাইনাস ফাংশন অফ এটা। এটা আমরা এর আগেও দেখেছি, মনে আছে কিনা? এরর ফাংশনটা এটা কিন্তু কমন একটা ফর্মুলা এরর ফাংশন এটা। তো আমরা এমন w মানে এখানে আমরা এমন ওয়েট নিব যেটার জন্য এই এররটা কম পাই। যে ওয়েটের জন্য আমরা এররটা সবচেয়ে কম পাবো সেটাই কিন্তু আমাদের আলটিমেট মডেল হিসেবে কাজ করবে। ঠিক আছে? ফাইন্ড দ্য ওয়েটস w দ্যাট মিনিমাইজেস দ্য অ্যাবভ এরর ফাংশন। ঠিক আছে? তো এই কাজটা কিভাবে করা হয়? এই কাজটা করা হয় গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম। তাহলে এই দুইটা জিনিস, গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যাক প্রপাগেশন অ্যালগরিদম, এটাই কিন্তু আর্টিফিশিয়াল নিউরাল নেটওয়ার্কের মূল ভিত্তি। বুঝতে পারছেন? কারণ এইটার মাধ্যমেই আমরা আসলে এররটাকে মিনিমাইজ করার চেষ্টা করি। ঠিক আছে? তো আমরা আসলে এরপরে যেটা দেখবো সেটা হলো এই গ্রেডিয়েন্ট ডিসেন্ট বা ব্যাক প্রপাগেশন অ্যালগরিদমটা কিভাবে কাজ করে, কিভাবে আসলে এররটা মিনিমাইজ হয়। ঠিক আছে? তো সেটার আসলে বিস্তারিত আলোচনার আসলে আমাদের করতে হবে। ওইটা একটু সময় লাগবে, একটু সময় সাপেক্ষ। আমি আজকে এই পর্যন্তই রাখবো। আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। স্যার এবার কি ম্যাথ থাকবে? লাস্ট যেমন ডিসটেন্স ছিল আর নেম প্রাইস ছিল। এখানে কিছু ম্যাথ থাকতে পারে টুকটাক, এগুলো আর কি। আচ্ছা, এই ম্যাথগুলো কিন্তু জটিল না, এটা কিন্তু আপনি কয়েকবার একটু প্র্যাকটিস করলেই কিন্তু এটা ইয়ে করতে পারবেন। এখানে হয়তো প্যারামিটার গুলো আপনার কাছে অপরিচিত মনে হতে পারে, কিন্তু এই ধরনের ম্যাথ আপনারা করে এসেছেন। এটা স্ট্রেট লাইনের ম্যাথমেটিক্স, y ইকুয়াল টু mx প্লাস c আপনারা করেছেন না? জি স্যার। ওইগুলো থেকে এগুলো এখানে হয়তো কিছু নতুন নতুন ভেরিয়েবল ওরা অ্যাড করেছে, এটাই, আর কিছু না। Okay? জি মিড স্যার। টার্ম এক্সাম নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটা করতে পারেন। মিডের মার্কস গুলো দেওয়া হয়েছে, আপনাদের পোর্টালে আছে মার্কস গুলো। জি স্যার, আমরা পেয়েছি। এনি কোশ্চেন? স্যার। ওকে, ঠিক আছে। অনেক গরম পড়ছে আসলে খুবই। তো ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনারা অ্যাটেন্ডেন্সটা কাইন্ডলি একটু দিয়ে দেন। ইয়ে আছে, আলিফ আছে, আলিফ একটু অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে দেন। আর জি স্যার। আচ্ছা আচ্ছা, তুমি রেকর্ডিংটা একটু শেয়ার করে দিও। ঠিক আছে, আমি হয়তো একটা অ্যাসাইনমেন্টের জন্য আপনাদের একটা হয়তো বিএলসি তে একটা অ্যানাউন্সমেন্ট করে দিব, না আপনারা ওইভাবে তাহলে অ্যাসাইনমেন্টটা সাবমিট করে দিন। ঠিক আছে এখনো স্যার। করিনি, জি। let you know. Okay. জি স্যার।